নমস্কার, আমি অসীম পাল। সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের অষ্টষষ্ঠীতম অর্থাৎ কিনা 68 নম্বর ভিডিওতে আমি আপনাকে আরও একবার স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, আজকে চতুর্থ পর্ব। মাস্টারমশাই তৃতীয়বারের জন্য ঠাকুরকে দর্শন করতে গেছেন এবং প্রশ্ন করেছেন যে যদি কোনো দুষ্ট লোক আমার অনিষ্ট করতে আসে, কেউ যদি আমার ক্ষতি করতে চায়, আমার ক্ষতি করতে আসে, তাহলে আমি কি করবো? আমি কি চুপ করে থাকবো? কিছু করব না, মানে সেই অহিংসা পরম ধর্মের কথা আর কি। তো ঠাকুর একটি মধ্যপন্থা বলছেন, মানে এক তো চুপ করে মার খাওয়া, এক গালে চড় খেয়ে আরেক গাল এগিয়ে দেওয়া, আরেক হচ্ছে যে একদম তার সাথে মারামারি করতে যাওয়া, মেরেই ফেলব। ঠাকুর একটি সুন্দর মধ্যপন্থা বলছেন যে দুষ্ট লোক যখন আছে পৃথিবীতে, তখন তাকে তো অনিষ্ট করা থেকে আটকাতে হবে, নাহলে তুমি বাঁচবে কীরকম করে? তো মরেই যাবে। তো তুমি ফোঁস করো, ছোবলটি মেরো না। মানে তুমি তাকে ভয় দেখাও, একটা ধরো ইঁট তুলে মেরে দেবো মেরে দেবো, কিন্তু সত্যি সত্যি মেরে দিও না। তাহলে এটা কি জীবে প্রেম করাও হলো, আবার জীবের থেকে আত্মরক্ষা করাও হলো? তো এটা উনি সুন্দর উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন। উদাহরণ তো এখন সবাই জানেন, যে সেই সাপকে কীভাবে সবাই মেরেছিল। তখন ব্রহ্মচারী সাপকে শেখালেন যে বাবা তুমি ফোঁস করে তাদের ভয় দেখাতে পারতে, ছোবলটা নাই বা মারলে, ফোঁস করে ভয় দেখাতে পারতে, তাহলে তোমাকে এত মার খেতে হতো না। মানে একদম প্র্যাকটিক্যাল অ্যাডভাইস যাকে বলে আর কি, যে কেউ যদি অনিষ্ট করতে আসতেই পারে, তখন আমি কি করব? তখন আমি তার অনিষ্ট করব না, কিন্তু তাকে ভয় দেখাবো যে আমি তোমার অনিষ্ট করব। ভয় পেয়ে যদি সে থেমে যায়, ভালো। তারপরে ঠাকুর বলছেন যে জীব চার রকমের হয়। এক ধরনের আছে নিত্যজীব, মানে যারা কখনো সংসারের মায়াজালে আবদ্ধই হয় না। আরেক রকম আছে বদ্ধজীব, যারা সংসারের মায়াজালে আবদ্ধ আছে এবং তাতে তারা বেশ আছে, তাদের মুক্ত হওয়ার কোনো চেষ্টাও নেই, ইচ্ছাও নেই, এবং যারা মুক্ত হতে চেষ্টা করে তাদের তারা ঠাট্টা করে, সংসারী মানুষ। আর বদ্ধজীবের মধ্যে যাদের মধ্যে একটু মুক্তির ইচ্ছা জেগেছে, তারা একটু পথের সন্ধান করছে যে কী করে এই মায়ার জাল থেকে মুক্ত হওয়া যায়, তারা মুমুক্ষু জীব। আর যারা এইভাবে চেষ্টা করে মুক্ত হতে পারছে, তারা মুক্তজীব। তো ঠাকুর বলছেন যে বদ্ধজীবেরা ঈশ্বরের চিন্তা করে না। যদি কখনো তাদের হাতে সময় থাকে, মানে তারা একটু সময় টময় পায়, ঈশ্বর চিন্তা খবরদার করে না। কি করে? আলতু ফালতু সমস্ত কাজ করে, ফালতু গল্প করে, মানে যে গল্পের দ্বারা নিজের উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, মানে যাকে পরিষ্কার বাংলায় টাইম পাস বলে, সেটাকে উনি এইভাবে বলছেন। ফালতু কাজ করে, ফালতু গল্প করে, সময়টাকে নষ্ট করে, ঈশ্বরের চিন্তা করে না। তো কথাটা সেখানে যারা বসেছিলেন তাদের সবাইকে যে খুব আঘাত দিয়েছে, সেটা এর থেকে বোঝা যায় যে এই কথাটার পরে ব্র্যাকেটে মাস্টারমশাই লিখেছেন সকলে স্তব্ধ। মানে যারা বসে রয়েছেন তাদের কারোর মুখে হাসিও নেই, কারোর মুখে কথাও নেই। এই কথাটা তাদের মনে গিয়ে বড্ড লেগেছে, কারণ কখনো না কখনো জীবনে তারা সবাই এই টাইম পাস বস্তুটি করেছেন। তারপরে মাস্টারমশাই জিজ্ঞেস করছেন যে মহাশয়, এই রকম সংসারী জীব, মানে ঠাকুর যাকে বদ্ধজীব বলছেন, যার মুক্ত হওয়ার কোনো ইচ্ছেই নেই, তার কি মুক্তির কোনো উপায় নেই? দেখুন, তখনকার দিন অনুসারে কিন্তু নেই। তার কারণ হচ্ছে তখন তো শঙ্করাচার্যের মত চলতো, আদি শঙ্করাচার্য। তার বক্তব্য হচ্ছে তো আগে তো তোমাকে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হতে হবে, তারপরে তো মুক্তি। যার সংসার ত্যাগ করার ইচ্ছেই নেই, তার তো মুক্তির কোনো সম্ভাবনাই নেই। কিন্তু ঠাকুর তা বলছেন না। ঠাকুর বলছেন অবশ্যই উপায় আছে, কেন থাকবে না?
বলে আগের উপায়গুলো তিনি আরেকবার বলছেন, সেই সাধুসঙ্গ, নির্জনবাস, সেই বস্তু বিচার, তার সাথে আরেকটি যোগ করছেন, সেটা হচ্ছে যে তার কাছে প্রার্থনা করতে হয় যে হে ঈশ্বর, আমাকে ভক্তি দাও, আমাকে বিশ্বাস দাও। আর একবার যদি ঈশ্বরে বিশ্বাস হয়ে গেল, বিশ্বাসের থেকে বড় জিনিস আর নেই। বিরাট একটা ধাপ সে মানুষটি এগিয়ে গেল। তো এইভাবে কথা চলছে। তারপরে নরেন্দ্র, যে ছেলেটিকে দেখে ঠাকুর খুব উল্লসিত, নরেন্দ্র সম্বন্ধে উনি বলছেন যে এই যে ছেলেটিকে দেখছো, এরা কোনো সাধারণ মানুষ নয়, এরা পৃথিবীতে জন্ম নিয়েছে মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য, এরা কখনো সংসারে বদ্ধ হয় না। সেই শুনে নরেন্দ্র তো লজ্জা পেয়ে উঠেই গেলেন। কিন্তু দেখার কথা এইটা যে নরেন্দ্র তো তখন স্বামী বিবেকানন্দ হওয়ার কোনো লক্ষণই নেই। তিনিও একেবারে যুবক, নব্যযুবক এবং একজন স্টুডেন্ট। অথচ ঠাকুর ভবিষ্যতে কি ঘটবে একেবারে গড়গড় করে বলে দিচ্ছে। তা যাই হোক, এইভাবে কথাবার্তা চলছে। তো ঠাকুর মাস্টারমশাইকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা, তোমাদের যে স্কুলে যে ইংরেজি শিক্ষা তোমরা দাও, মানে ইংরেজদের বানানো সিলেবাস অনুসারে যে শিক্ষা তোমরা দাও, সেখানে কি তর্কশাস্ত্র জাতীয় কিছু পড়ানো হয়? তখন মাস্টারমশাই বলছেন যে হ্যাঁ, লজিক তো একটা আছে, যেটা হচ্ছে আপনি বলতে পারেন ইংরেজি ন্যায়শাস্ত্র, মানে যেটা ভারতীয় ন্যায়শাস্ত্র সেই জাতীয়ই জিনিস, তর্কশাস্ত্র, লজিক। ঠাকুর বলতে বলো তো কী ব্যাপারটা। তো মাস্টারমশাই একটু একটু বলে শোনাচ্ছেন যে তর্কশাস্ত্র বলতে কী বোঝায়। ঠাকুর অন্যমনস্ক হয়ে শুনছেন, মানে খুব একটা মন দিচ্ছেন না। তাটা মাস্টারমশাই দেখলেন যে বেশি কথা বাড়িয়ে লাভ নেই, কিছুক্ষণ বলার পরে উনি চুপ করে গেলেন। এবং সেদিনের মতন সভা ভঙ্গ হলো, সবাই ঘর থেকে বেরিয়ে যার মতন এদিক ওদিক একটু বেড়াচ্ছেন। তো বাগান আছে, গঙ্গার তীর আছে, বেড়ানোর তো জায়গার অভাব নেই। তো কিছুক্ষণ পরে তিনি যখন আবার, মানে মাস্টারমশাই যখন আবার রামকৃষ্ণদেবের ঘরের দিকে ফিরেছেন, তখন দেখছেন যে ঘরের উত্তর দিকে যে ছোট বারান্দা আছে, সেখানে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে। ঠাকুর স্থির হয়ে দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, কোনো প্রাণের স্পন্দন নেই, একটা পাথরের মূর্তি যেরকম দাঁড়িয়ে থাকে সেরকম দাঁড়িয়ে আছেন। এবং নরেন্দ্র, সেই ছেলেটি নরেন্দ্র, তিনি গান করছেন। আর কি মিষ্টি গান! মানে উনি আগে ঠাকুরের গান শুনেছেন এবং মাস্টারমশাইয়ের ধারণা ছিল যে অমন মিষ্টি গান আর কেউ করতে পারবে না। তিনি তৃতীয় একজন মানুষকে দেখলেন যে ঠাকুরের মতোই সুমিষ্ট গান যে করতে পারে। তো তিনি তো বুঝতে পারছেন না যে কি হচ্ছে এসব। তখন আশেপাশের মানুষজনকে জিজ্ঞেস করে জানতে পারলেন যে একে সমাধি বলে, মহাপুরুষদের হয়ে থাকে। তো উনি তো কখনো সমাধি শোনেনও নি, দেখার তো প্রশ্নই ওঠে না। তো উনি অবাক হয়ে ভাবছেন যে ঈশ্বরে কত ভক্তি থাকলে মানে বাইরের জগৎ থেকে মানুষের মনটা একেবারেই উঠে ঈশ্বরে চলে যেতে পারে, আর তার একেবারে নড়াচড়াই বন্ধ হয়ে যায়। তো সমাধি ভঙ্গ হবে, সেই জন্য উনি আর অপেক্ষা করলেন না। ওই সমাধির দৃশ্য দেখে সেই চিন্তা করতে করতেই তিনি আবার কলকাতায় ফিরে গেলেন। তারপরে আবার যেদিন এসেছেন, চতুর্থ দিন, সেদিন ঠাকুরের ঘরে সব যুবকদের ভিড়, মানে ওই নরেন্দ্র, ভবনাথ, এরকম দু চারজন আছেন, মানে সব যারা আছেন তাদের সব 19-20 বছর বয়স। মাস্টারমশাই নিজের তখন 27 বছর বয়স। ওনার বয়স বেশি নয়, কিন্তু তিনি একজন হেডমাস্টার, তো তার স্বভাবে তো একটু গাম্ভীর্য থাকবেই। একবারে বাচ্চা ছেলের মতন তো তিনি হা 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 করে হাসতে পারেন না। তো যারা বসে রয়েছে তাদের সবাইকে নিয়ে ঠাকুর তো খুব মজা করছেন এবং মুহূর্তে মুহূর্তে হাসির রোল উঠছে আর কি। মাস্টারমশাই অবাক হয়ে ভাবছেন
যে এই কি সেই মহাপুরুষ, এই কদিন আগে যার সমাধি রেখে গেলাম, আজকে তার এই রূপ দেখে কে বিশ্বাস করবে যে এনার আবার সমাধি টমাধিও হয়? তো তিনি তো প্রথম তো ঘরে ঢুকেছেন, ঢুকে ঠাকুরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করেছেন। এটা তখনকার দিনের কোনো ভদ্রলোকের পক্ষে কোনো স্বাভাবিক কাজ নয়। তার কারণ তখন তো হিন্দু ধর্মকে ভালো চোখে দেখা হতো না। এই ভূমিষ্ঠ হয়ে মানে মাটির ওপরে উপুর হয়ে শুয়ে পড়ে প্রণাম করা, যাকে সাষ্টাঙ্গে প্রণাম বলে। এ জিনিস তখনকার দিনে কলকাতার কোনো শিক্ষিত ভদ্রলোক করতেন না। তারা সোজা হয়ে দাঁড়িয়ে হাত জোর করে প্রণাম করতেন, যেটা আমরাও করি আজকে। তো যখন ভূমিষ্ঠ হয়ে প্রণাম করেছেন, তখন ঠাকুর, যে ছেলে ছোকরারা সব বসেছিল সামনে, তাদের বলছেন, দেখ দেখ, একবার না একটা ময়ূরকে বেলা 4টের সময় আপিম খাইয়ে দিয়েছিল। পরের দিন বেলা 4টের সময় সেই ময়ূর ঠিক এসে হাজির। আফিমের নেশা ধরে গেছে তো। সবাই মিলে হো 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 করে হাসছে। মাস্টার মশাই তখন অবাক হয়ে ভাবছেন যে এই কি সেই মহাপুরুষ, সেদিন যার সমাধি রেখে গেলাম। তো এই সেই মহাপুরুষ যিনি আমাকে ধমক দিয়েছিলেন, যিনি আমাকে বুঝিয়েছিলেন সাকার নিরাকার ঈশ্বর দুইই হতে পারেন, দুটোই সত্যি এবং দুটো একসাথেই সত্যি। এই সমস্ত যুগান্তকারী কথা বলার ক্ষমতা যিনি রাখেন, এত যার অগাধ পাণ্ডিত্য, আর এত যার ঈশ্বর প্রেম যে তিনি ঈশ্বরের সমাধিতে একবারে লীন হয়ে যেতে পারেন, তার প্রাণের কোনো স্পন্দন শরীরে থাকে না। এইভাবে তিনি, যাকে গোদা বাংলায় চ্যাংড়ামি করা বলে, তো এই কি সেই, কে বিশ্বাস করবে? তিনি মুখে কিছু বলছেন না, মনে মনে অবাক হয়ে ভাবছেন। ঠাকুর কিন্তু তার মনের ভাবটি ঠিক ধরতে পেরেছেন। ঠাকুর বলছেন, দেখ দেখ, সবাই মিলে কেমন আনন্দ করছে, কেমন গম্ভীর হয়ে বসে রয়েছে। আসলে বয়স বেশি তো, ওই জন্য একটু ভারী ভাব। তা মাস্টারমশাই আর কি বলবেন, এখানে তো ওনার কিছু বলা মানায় না, উনি চুপ করে শুনছেন। তো তারপরে কথা প্রসঙ্গে হাসি ঠাট্টা তো চলছে, হাসি ঠাট্টার মধ্যে কথা প্রসঙ্গে হনুমানের কথা উঠেছে। তা হনুমান কত ভক্ত ছিলেন সেই সব নিয়ে বলতে গিয়ে আবার সেই ঠাকুর বসে বসে আবার সেই পাথরের মূর্তির মতন, মানে সমাধি অবস্থা। তো মেঝেতে বসে যারা এতক্ষণ খুব হাসি ঠাট্টা করছিলেন, এখন তারা একদম চুপ। সবাই এক দৃষ্টিতে ঠাকুরের দিকে তাকিয়ে আছেন। আর ঠাকুর ঠিক মাস্টারমশাইয়ের ভাষায় ফটোগ্রাফে যেরকম দেখা যায়, সেরকম খাটের ওপরে ধ্যানস্থ হয়ে বসে রয়েছেন, একদম নড়াচড়া নেই। তো আজকে উনি উঠে যাননি, আজকে উনি বসে রইলেন, এবং একসময় ঠাকুরের সমাধিভঙ্গ হলো, তিনি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন। ফিরে এসে তিনি একটি অদ্ভুত রিকোয়েস্ট করলেন। তিনি মাস্টারমশাইকে বললেন, তুমি আর নরেন দুজনে মিলে ইংরেজিতে তর্ক করো, আমি শুনব। এখন মাস্টারমশাই তো ঠাকুরের কাছে যা ধমক খেয়েছেন, তাতে তিনি মনে মনে প্রতিজ্ঞা করেছেন যে তর্ক তিনি আর এ জীবনে করবেন না, অন্তত ঠাকুরের সামনে তো কিছুতেই করবেন না। তার উপর এরকম অদ্ভুত রিকোয়েস্ট, তিনি ইংরেজি ভাষা বোঝেন না, এটা সবাই জানে। তিনি বলছেন তর্কটা করো ইংরেজিতে, আমি শুনবো। তো এতে স্বাভাবিক দুজনেই হাসছে, মানে নরেন্দ্রও হাসছেন এবং মাস্টারমশাইও হাসছেন। তর্ক তো কিছু হলো না, একটু আধটু এই কথাবার্তা হলো আর কি। তো তারপরে তো বেলা 5টা বেজে গেল, সবাই যে যার মতন চলে গেল, কিন্তু দুজন রয়ে গেলেন, এই নরেন্দ্র আর মাস্টারমশাই দুজন সেদিন রয়ে গেলেন। তো ঠাকুর
বললেন যে তোমরা একটু নিজেদের মধ্যে আলাপ আলোচনা করো, নিজেদের একটু চিনে টিনে নাও কে কীরকম। তো একটু কথাবার্তা হলো। তো মাস্টারমশাই জিজ্ঞেস করলেন যে তোমার নাম, পুরো নামটা কি, কোথায় থাকো, বাবার নাম কি, কী করো। তো তখন তিনি জানতে পারলেন যে একজন বড় উকিল, তার ছেলে হচ্ছেন এই নরেন্দ্রনাথ দত্ত, এবং তিনি পড়াশোনা করেন কিন্তু তিনি ব্রাহ্ম সমাজের সাথে যুক্ত। তারপরে তো অনেক রাত হয়ে গেছে, আর তখনকার দিনে তো নির্জন দক্ষিণেশ্বর, অল্প রাতকেও অনেক রাত মনে হয়। তো সেই নির্জনে মাস্টারমশাই গেছেন যে একটু মা কালীকে দর্শন করবেন। তো সেখানে দেখছেন যে ঠাকুর একা পায়চারি করছেন। তো মাস্টারমশাই তো ঠাকুরের গান খুব ভালো লেগেছিল, উনি একটু গিয়ে আস্তে আস্তে বলছেন যে আমি তো এবার চলে যাব, অনেক রাত হয়ে গেছে, তা আজ কি আর গান টান হবে? ঠাকুর বলছেন যে না, আজ আর গান হবে না। বলে কি ভেবে বলেন, আচ্ছা তুমি একটা কাজ করো, আমি অমুক দিন কলকাতাতে বলরাম বসুর বাড়িতে যাব, মানে বলরাম বাটি যেটা আজকের দিনে বাগবাজারে, বলরাম বসুর বাটিতে আমি যাব, তুমি সেখানে এসো, এতটার সময় তুমি সেখানে এসো, সেখানে গান হবে। মাস্টারমশাই বলেন যে আচ্ছা। বলে চলে গিয়ে, কিছুটা চলে গিয়ে ওনার খেয়াল হয়েছে উনি আবার ফিরে এসেছেন। ফিরে এসে বলছেন আচ্ছা শুনুন, আমি তো সাধারণ মানুষ, অত বড় বড় লোকের বাড়ি, তা আমি যদি যাই আমাকে অপরিচিত মানুষ আমাকে কি ঢুকতে দেবে? তো ঠাকুর বলেছেন যে না, তা কেন, তুমি বলবে যে উনি আমাকে আসতে বলেছেন, বললে তারা শুধু তোমাকে ঢুকতে দেবে না, তারা তোমাকে একদম আমার কাছে পর্যন্ত নিয়ে যাবে। তখন মাস্টারমশাই ফাইনালি সেখান থেকে সেদিনের মতন বিদায় নিলেন। এখন এটা একটি বাস্তব ঘটনা, কিন্তু এর থেকে একটা জিনিস আমরা জানতে পারি যে সত্যি সত্যি যদি ঈশ্বরের প্রতি কারোর টান হয় এবং সত্যি সত্যি যদি ঈশ্বর দর্শন করার ইচ্ছা তার মধ্যে জাগে, তাহলে উপায় একটা ঠিকই হয়ে যায়, এবং ঈশ্বরের ইচ্ছাতে ঈশ্বর দর্শন তার হয়। ঠিক যেভাবে ঠাকুর বলে দিলেন যে যত বড় লোকের বাড়িতেই আমি থাকি না কেন এবং সেখানে সাধারণ মানুষের যতই প্রবেশ কঠিন হোক না কেন, আমার নাম করে যদি বলো, তাহলে তোমাকে তারা আমার কাছে নিয়ে যাবে। তো মাস্টারমশাই তো সাধারণ কথায় সাধারণ বিষয় জেনে গেলেন, আমরা তার মধ্যে থেকে একটি অসাধারণ উপলব্ধি বের করে আনলাম বলতে পারেন। তো এই উপলব্ধি দিয়েই আজকের ভিডিও শেষ হচ্ছে। এরপরে বলরাম বসুর বাড়িতে গিয়ে মাস্টারমশাই কী দেখলেন সে আলোচনা পরের দিন হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন, ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।